আজকে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বিদ্যাসাগর, তার শিক্ষা ক্ষেত্রে কন্ট্রিবিউশন। এটা প্রচুর রিকোয়েস্ট করেছো, তোমরা প্রচুর কমেন্ট করেছো, আমি দেখেছি যে বিদ্যাসাগরের ক্লাসটা দিন। আসলে আমরা বিশেষ করে বাংলার শিক্ষা জগতে বিদ্যাসাগরকে বাদ রেখে আলোচনা করা যায় না। বাংলা গদ্য সাহিত্যের যদি আমরা পথপ্রদর্শক জনক বলি, অত্যুক্তি করা হবে না বিদ্যাসাগরকে। আমাদের বাংলা অক্ষর পরিচয় যে বর্ণ পরিচয়, সেখানে বিদ্যাসাগর। কথামালা বোধোদয় থেকে শুরু করে একখান জ্ঞানমঞ্জরি থেকে শুরু করে ভ্রান্তি বিলাস হোক, তার অনেকগুলোই হয়তো পরবর্তীতে তার অনেক কিছু হয়তো আছে যেগুলো অনুবাদ সাহিত্য, কিন্তু সত্যি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়তো বাঙালি একজন ঈশ্বরকে সত্যিই দেখেছেন তার মধ্যে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনি এমনি বিদ্যাসাগর হয়ে ওঠেনি, তার দুটো দিক আছে। আমরা কিন্তু দুটো দিক আলোচনা করব। অবশ্য শিক্ষা বিজ্ঞানের ক্লাস, যেহেতু শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী, আমরা স্বাভাবিকভাবে শিক্ষাগত দিকটা বিশেষভাবে আলোচনা করব। এবং তার আর একটা দিক আছে, সেটাকে আমরা কিন্তু উপেক্ষা করতে পারি না, সেটা হচ্ছে তার সমাজ সংস্কারক দিক। তিনি একজন বড় কিন্তু সোশ্যাল রিফর্মার ছিলেন, সমাজ সংস্কারে তার কিন্তু বিরাট একটা ভূমিকা আছে। আমরা দুটো পার্টে একটি ক্লাসের মধ্যে টোটাল হিসেবে আমরা কিন্তু বিষয়গুলো আলোচনা করব। বিদ্যাসাগরের যদি তার ছোট মানে বাল্যকালটা আমরা অনেক কিছু জানি তার সম্বন্ধে, সেসব বিষয়গুলোতে আমরা ঢুকবো না। আমরা তার কর্মজীবনে শিক্ষার অবদানটা মেনলি দেখবো। 1840 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর উপাধি পান। 1843 সালে বিদ্যাসাগর যেটা হয় যে 1843-এ তিনি তত্ত্বাবধানী যে পত্রিকা ছিল, সেই তত্ত্বাবধানী কমিটির কিন্তু সদস্য হন। আমরা তত্ত্বাবধানী কথা কিন্তু কম বেশি বিদ্যাসাগর শুনেছি, আর তত্ত্বাবধানী পত্রিকা শুনিনি। এর যে কমিটি ছিল তার কিন্তু সদস্য তিনি হন কত সালে? 1843 সালে। এরপরে 1850 সালে বিদ্যাসাগর কি করেন? সংস্কৃত কলেজে কিন্তু যোগ দেন। 1850-এ সংস্কৃত কলেজে যোগ দেন এবং তার এক বছর পরে 1851 সালে তিনি কি হন? এখানকার অধ্যক্ষ নির্বাচিত হন বা মনোনীত হন 1851 বছর পরে। 1850 সালে সংস্কৃত কলেজে বিদ্যাসাগর কবে যোগ দিয়েছেন? কত সাল? 1850। তিনি তার অধ্যক্ষ হন কত সালে? 1851 সালে। এরকম তার বিভিন্ন দিক আছে, মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আলোচনায় আসবো। প্রথম যদি আমরা দেখি বিদ্যাসাগরের, যেটা দেখবো আমরা তার প্রাথমিক শিক্ষা বিষয়ে বিদ্যাসাগরের দিকগুলো আমরা প্রথমে আলোচনা করব। এই প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগর কিন্তু বিরাট ভূমিকা রেখেছেন, যা বাঙালি যতদিন এই জাতিটি থাকবে ততদিন কিন্তু প্রাথমিক শিক্ষা বিস্তারে তোমার যে এই বিদ্যাসাগরের অবদান কিন্তু আমাকে মনে রাখতে হবে। প্রথম তিনি কি 1853 সালে কি হয়? তিনি তোমার যে প্রাথমিক শিক্ষার একটা গণশিক্ষার প্রয়োজন অনুভব করেন। সেই অনুভব করে তিনি 1853 সালে সেই সময়কার যিনি শিক্ষা বিষয়ের মানে প্রধান ছিলেন মিস্টার মোয়েটের কাছে একটি রিপোর্ট পাঠান বা প্রতিবেদন পাঠান। মিস্টার মোয়েটের কাছে আমরা এবারে তথ্যভিত্তিকভাবে আসবো। মিস্টার মোয়েটের কাছে 1853 সালে তিনি একটি প্রতিবেদন পাঠান। কি বিষয়? যে না, আমাদের এই দেশে, এই বঙ্গপ্রদেশ তথা সারা ভারতবর্ষে ওই বিচ্ছিন্নভাবে শিক্ষার বিস্তারের থেকে কি করতে হবে? প্রাথমিক স্তরে শিক্ষার কিন্তু উন্নতি দরকার। তিনি এবার পরপর যে জিনিসগুলো আসে, প্রথমে বললেন শিক্ষার মাধ্যম। তার মতে, বিদ্যাসাগরের মতে, শিক্ষার মাধ্যম হবে কি? বিদ্যাসাগরের মধ্যে প্রাথমিক শিক্ষার অবশ্যই মাধ্যম হবে মাতৃভাষা। তিনি কিন্তু মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেছেন। তার চেয়ে বড় কথা, বিদ্যাসাগর শিক্ষা সম্বন্ধে কি বলেছেন? যে সংস্কৃত এবং আধুনিকতা এই দুটোর মেলবন্ধনের মধ্যে দিয়ে শিক্ষার্থী বা ব্যক্তির বিকাশ ঘটিয়ে এবং সামাজিক উৎকর্ষণের উপায় কিন্তু বলেছেন বিদ্যাসাগর। শিক্ষা হিসেবে সেটাকেই বলেছেন, ঠিক আছে। এবং তিনি ভাষা মাধ্যম হিসেবে কি বলছেন? মাতৃভাষার কথা বলছেন। এরপরে তিনি বলেন প্রাথমিক স্তরে পাঠ্যসূচি বা পাঠ্যক্রমে কি থাকবে সেটাও তিনি, আমরা প্রথমে প্রাথমিক থেকে পরবর্তী স্তরে আমরা যাব। তিনি পাঠ্যক্রমে বললেন প্রথমত হচ্ছে লেখাপড়া, গণিত। সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু 3 আওয়ার্স এর ব্যাপারটাই চলে আসে। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, এই তিনটে বিষয়ের উপর গুরুত্ব কিন্তু দিতে হবে। তার সাথে তিনি যে বিষয়টা বললেন, তিনি সবচেয়ে যেটা বললেন যে নীতি পাঠ। আমরা জানি সেই সুবোধ বালকের গল্প, রাখাল বালকের গল্প, বিভিন্ন নীতি পাঠ বিদ্যাসাগরের কিন্তু রয়েছে। তার এই বিষয়গুলো কিন্তু তিনি, এছাড়া তিনি প্রকৃতি বিজ্ঞান এবং শারীর শিক্ষাদানের কথাও কিন্তু বলেছেন। এক হচ্ছে প্রকৃতি বিজ্ঞান, আর একটা হচ্ছে শারীর শিক্ষা। এই দুটো বিষয়কেও কিন্তু প্রাথমিক স্তরে রাখার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তারপরে তিনি
প্রাথমিক শিক্ষার জন্য যেটা করার কথা বলেছেন যে মডেল স্কুল, যে কিছু আদর্শ মডেল স্কুল স্থাপন করতে হবে। সেটা কোন ক্লাস বলছে? তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, 3 to 5। সেইটাই মানে আমাদের জাতীয় শিক্ষানীতি 2020-তে ফিরে এসেছে, তাই না? ফাউন্ডেশন স্টেজ বলা হয়েছে না, তো এই প্রিপারেটরিটা 3 থেকে 5-এর কথা একটা। যাই হোক, তিনি বলেছেন যে 3 থেকে 5 এই স্তরে পড়াশোনার জন্য কিছু মডেল স্কুল হবে। মডেল স্কুলের একটা বৈশিষ্ট্য একটু নলেজে রাখবে কিন্তু। সেখানকার প্রধান বৈশিষ্ট্য যেটা বলেন যে একজন থাকবে প্রধান শিক্ষক বা প্রধান গুরু বা পণ্ডিত, একজন প্রধান পণ্ডিত থাকবেন, আর 2 জন থাকবে সহকারী পণ্ডিত। এই মডেল স্কুলের, এটা কিন্তু নোটে রেখো। তাহলে এই যে মডেল বিদ্যাসাগর মধ্যে মডেল স্কুলে একজন থাকবেন প্রধান পণ্ডিত আর 2 জন থাকবেন সহকারী পণ্ডিত। এই ধরনের তিনি 3 থেকে 5 পর্যন্ত পাঠদানের জন্য কিছু মডেল স্কুল প্রাথমিক স্তরের জন্য স্থাপন করার কিন্তু বলেছেন। তারপরে তিনি প্রাথমিক শিক্ষায় যেটা বলেছেন পরিদর্শক ব্যবস্থার কথা, অর্থাৎ যেটা ইন্সপেকশন এখন আছে না জেলায় জেলায় ডিআই অফিস, তারা ইন্সপেকশনে খুব একটা যায় না, তাদের কাছে আমাদের কাগজপত্র নিয়ে সারা বছর ছুটতে হয়। যাই হোক, এই পরিদর্শক ব্যবস্থার কথা বলেছেন এবং পরিদর্শক ব্যাপারে তিনি বলেছেন 2টো জেলা নিয়ে একজন পরিদর্শক। ছোট ছোট বিষয়গুলোর থেকে তো আমাদের প্রশ্ন দিচ্ছে, তাই এগুলো একটু খেয়াল রাখতে হবে। পরিদর্শক বলেছেন যে প্রাথমিক স্তরের পঠন পাঠন কেমন চলছে, স্কুলগুলোর কি দরকার, কিভাবে চলবে তা দেখার জন্য তোমার কি থাকতে হবে? পরিদর্শন ব্যবস্থা থাকতে হবে। পরিদর্শনে 2টো জেলা মিলে একজন পরিদর্শক থাকবে, সেই কথা বলেছেন। আরো কয়েকটি পয়েন্ট তিনি প্রাথমিক শিক্ষার জন্য বলেছেন, সেইগুলো এবার আরো আমরা আসছি। পরিদর্শকের পরে যেটা, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষণ নিয়েও কিন্তু তিনি একদম স্পষ্ট। আমরা কিন্তু প্রাথমিক শিক্ষার মধ্যে রয়েছি, শিক্ষক শিক্ষণের ব্যাপারেও তিনি কিন্তু প্রাথমিক স্তরে বিশেষ জোর দিয়েছেন। আমরা সবাই জানি তার শিক্ষক শিক্ষণের সবচেয়ে বড় মডেল যেটা, সেটা হচ্ছে নরমাল স্কুল স্থাপন বা নরমাল স্কুল স্থাপন। যে তিনি বলছেন যে ইয়ং জেনারেশন যারা আছে, বেকার ছেলে শিক্ষিত, তাদেরকে উৎসাহিত করতে হবে প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য এবং তাদের বিশেষভাবে ট্রেনিং দিতে হবে, তার জন্য নরমাল স্কুল স্থাপন করার কিন্তু জোর দিয়েছেন। এরপরে তিনি যেটা বলেন যে প্রশাসকও দরকার, এই প্রাথমিক স্তরে প্রশাসক দরকার, অ্যাডমিনিস্ট্রেশন দরকার যেটা আছে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন না থাকলে, এই জন্য তিনি কি বললেন কথাগুলো, সার্কেল করার কথা বললেন। যে চক্র বা সার্কেল, এখন আমরা সর্বশিক্ষা অভিযানের নামে শুনে সিআরসি, সিএলআরসি, তোমরা সর্বশিক্ষা অভিযান নিশ্চয় পড়েছো, চক্র সম্পদ কেন্দ্র, গুচ্ছ সম্পদ কেন্দ্র, সেরকম আরো বড় এরিয়া নিয়ে সার্কেল। এবং তিনি কিন্তু দক্ষিণবঙ্গ সার্কেলের নিজেই তোমার যে কি হলেন প্রশাসক হয়েছিলেন। বিদ্যাসাগর নিচে কোন অঞ্চলে? দক্ষিণবঙ্গ অঞ্চলে তিনি কিন্তু নিজে প্রশাসক, কয়েকটি অঞ্চলে ভাগ করার কথা বলেছিলেন সেই সময়, এবং সেই হিসাবে যাতে কাজগুলোকে সুস্থভাবে করা যায়। এইবার তিনি প্রাথমিক শিক্ষার আরেকটা বিষয়, পরে আমরা এটা ডিটেলস আবার আসবো, এখানে সংক্ষিপ্ত আকারে বলছি, বর্ণ পরিচয়। প্রাথমিক শিক্ষায় তিনি, সরি এটা বর্ণ পরিচয় ঠিক হবে না, পয়েন্টটা বলবো আমরা পাঠ্যপুস্তক। তিনি বললেন যে প্রাথমিক শিক্ষায় দেশীয় ভাষায় বা বাংলায় হলে বাংলা ভাষায় পাঠ্যপুস্তকের বড্ড অভাব, পাঠ্যপুস্তকের ব্যবস্থা না করতে পারলে কিন্তু হবে না। তিনি সেই জন্য কি করলেন, বর্ণ পরিচয়ের বিভিন্ন ভাগ নির্ণয় করলেন। আমরা জানি যে আমাদের এই যে বাংলায় আমরা কথা বলছি, আমাদের শিক্ষা কিন্তু শুরু হয়েছে বর্ণ পরিচয় অ আ ক খ থেকে। এখন তো বর্ণ পরিচয়ের বদলে আমরা ছোটবেলা থেকে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়ছি, তাই তো? কিন্তু সেই যে পাখি সাপ পরে রব রাত্রি পোহাইলো গান থেকে যে বর্ণ পরিচয়ের বিভিন্ন বর্ণ, তার ভাষা, এই জিনিসগুলো আমরা পড়ে কিন্তু ছোট থেকে বড় হয়েছি, সেটা যেন আমাদের একটা নস্টালজিক, আমাদের শিক্ষার হাতে করি মায়ের মতন। সে বর্ণ পরিচয় তিনি শুধু মুখে বলে শান্ত হননি যে পাঠ্যপুস্তক করতে হবে, কে করবে তার ঠিক নেই, নিজেই লেগে গেছেন। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, বিভিন্ন পাঠ্যপুস্তক তিনি প্রাথমিক স্তরের জন্য কিন্তু তৈরি করেছেন। এই টোটাল বিষয়টা প্রাথমিক স্তরের জন্য গেল। এইবার উচ্চ শিক্ষায় তার কন্ট্রিবিউশনটাই যখন আমরা আসবো, উচ্চ শিক্ষায় প্রথমেই আসবো আমরা কি, সংস্কৃত কলেজের বিদ্যাসাগর। এই দেখো আমরা কিন্তু বিদ্যাসাগর কি আমরা বলেছি একাধারে নানা রূপে পাবো আমরা বিদ্যাসাগরকে। এইবার দেখো প্রাথমিকের জন্য তিনি কাজ করে আসলেন, এইবার তিনি চলে আসলেন সংস্কৃত কলেজে। আমি প্রথমে শুরুতেই বলেছি সংস্কৃত কলেজে তিনি যোগদান কবে, 1885। সেখানকার অধ্যক্ষ হন কত সালে, 1851 সালে তিনি হলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ।
এই অধ্যক্ষ হয়েই কিন্তু তিনি তার নিজের স্বরূপ, তার যোগ্যতা, তার যে তোমার যে দায়বদ্ধতা সেটা কিন্তু বারবার বারবার দেখিয়েছেন। ঠিক আছে, প্রথমে তিনি যেটা করলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে, তিনি বললেন যে উন্নত বাংলা সাহিত্য না হলে বাংলা ভাষা বা শিক্ষার উন্নতি হবে না। তিনি উন্নত বাংলা সাহিত্যের উন্নতির উপরে জোর দিলেন। যে উন্নত মানের বাংলা সাহিত্য সেই সময় ছিল না, তার প্রথম কাজ হলো উন্নত বাংলা সাহিত্য স্থাপন বা করা। এই জন্য তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি শুরু করেন, বিভিন্ন বই গ্রন্থ, সেটা তিনি তখন জোর দিয়েছিলেন মেনলি অনুবাদ সাহিত্যের উপরে। মৌলিক সাহিত্যও তারও আছে, কিন্তু বলছে মৌলিক সাহিত্য তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেটাকে বিভিন্ন সংস্কৃত, যেমন শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলমকে শকুন্তলার বনবাস করে দিলেন, তাই তো। এই যে ধরনের রামায়ণের যে উত্তর রামায়ণ যে কাণ্ডটা আছে সেটাকে নিয়ে সীতার বনবাস লিখলেন। তারপরে তোমার ওই বান্তি বিলাস লিখলেন। এগুলো সবই তো অনুবাদ সাহিত্য। সেইগুলো করে কিন্তু বাংলা সাহিত্যকে তিনি কি করলেন, সমৃদ্ধ করলেন। এবং তারপরে যেটা বললেন সংস্কৃত ভাষাকে জানার উপরে তিনি কিন্তু জোর দিলেন। তিনি একটা জিনিস বুঝলেন যে সংস্কৃত ভাষা যদি না জানা যায় তাহলে বাংলার গুরু রহস্য বোঝা যাবে না। কারণ কি বলছে, তখনও বেশিরভাগ সাহিত্য সংস্কৃত নির্ভর, কিছু অনুবাদ সাহিত্য আগে পরে হয়েছে তিনি করেছেন, কিন্তু বেশিরভাগটা সংস্কৃত নির্ভর। সংস্কৃত ভাষা যদি আমরা না জানি তাহলে মূল লক্ষ্যে, মূল তত্ত্বে আমরা পৌঁছতে পারবো না। আমরা জানি যে ট্রান্সলেশন যখনই হয় সেটার মতন তার ট্রান্সলেটার যিনি থাকেন তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ঢুকে যায়। আমি একটা ভাষায় কথা বলছি, এই ভাষাটা তুমি যখন একটা জার্মান ভাষায় ট্রান্সলেট করবা, তিনি কিন্তু তার মতন করে বলবে, এটা কিন্তু পুরোপুরি হুবহু হয় না। অর্থাৎ অনুবাদ সাহিত্যে যিনি অনুবাদ করেন তার প্রভাব পড়ে। আমি যদি মূল ভাষাটা জেনে মূল জায়গায় যেতে পারি তাহলে আসল বিষয়টা আমি জানতে পারবো নির্ভেজাল ভাবে। এই জন্য তিনি বাংলা সাহিত্যের উন্নতির কল্পের জন্য কিন্তু সংস্কৃতের উপরে গুরুত্ব দিয়েছে, এমনি এমনি নয়। ঠিক আছে, এবং তিনি আরো যেটা বললেন যে বাংলা সাহিত্যে ভালো লেখক সৃষ্টি করতে হবে, যে একা তো তার পক্ষে সম্ভব নয়। তিনি বললেন যে লেখক যারা আছে এই কলেজ কি করবে, সংস্কৃত কলেজ তাদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের, যে তোমরা ভালো অনুবাদ সাহিত্য করো, নিজেরা মৌলিক লেখা লেখো, সেইটাকে উৎসাহিত করার জন্য বললেন। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সকলের জন্য উন্মুক্ত করলেন। এই সংস্কৃত কলেজ কিন্তু সকলের জন্য উন্মুক্ত ছিল না, সেখানে জাত পাত বিভিন্ন জাতাকলে আবদ্ধ করা ছিল। এরা ঢুকতে পারবে না, এরা সুযোগ পাবে না, উচ্চ অভিজাত ছাড়া কেউ যেতে পারবে না। তিনি সংস্কৃত কলেজ ওপেন টু অল করলেন, আসো সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করো, আমার দেশ রাজ্য সমাজ মানব সমাজের উন্নতি করো। তিনি কিন্তু ওপেন টু অল করলেন, এইটা কিন্তু সবচেয়ে বড়। আর যেটা করলেন, তিনি ছাত্রদের কাছ থেকে যেমন কিছুটা বেতন চালু করলেন, শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করলেন, এবং পুজো গ্রীষ্মে এই যে ছুটি তার ব্যবস্থা করলেন। তখন ব্রিটিশদের মতন চলছিল। এই যে তিনি সবেতনে ছুটি দেওয়ার ব্যবস্থা, ছাত্র শিক্ষকদের সঠিক বেতন দেওয়া এবং ছাত্রদের কাছ থেকে অল্প কিছু বেতন দেওয়া, সব রকম সিস্টেম চালু করলেন কিন্তু তিনি সংস্কৃত কলেজে, কে, এই মহান বিদ্যাসাগর। এইবার আমরা যেটা সে গণশিক্ষা, বিদ্যাসাগর এখানে কিন্তু থাকেনি, তিনি সবচেয়ে বেশি যার জন্য সমাদৃত হন তার অন্যতম হচ্ছে তার মাস এডুকেশন। বিদ্যাসাগর কিন্তু গণশিক্ষায় তিনি আজকে বিদ্যাসাগর হয়ে উঠেছেন। তার যে সাধারণ মানুষের চাহিদা বোঝা, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, এখানেই বিদ্যাসাগর বিদ্যাসাগর হয়েছে। বলে না অনেক লিডার হয়েছেন ভারতবর্ষে, কিন্তু গান্ধীজি কেন গান্ধীজি হয়েছেন, তিনি মাস লিডার হয়েছিলেন। একদম একটা ছোট্ট এক টুকরো ধুতি পরে তিনি মানুষের মধ্যে পৌঁছে গেছিলেন, তার ডাকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যেতেন। তাকে নিয়ে অনেক সমালোচনা রাখতে পারি, তার কর্মপদ্ধতি, তার ব্যক্তি তাকে আমরা সমালোচনা করার যোগ্য, তার কর্মপদ্ধতি কিন্তু ঠিক তেমন। বিদ্যাসাগর হচ্ছেন তার এই গণশিক্ষাটাকে তিনি জনতাকে বুঝেছিলেন কোনটা প্রয়োজনে। গণশিক্ষার জন্য তিনি কি করলেন, প্রাদেশিক সরকারের যে জনশিক্ষা প্রসারের উদ্যোগী হয়েছিল কত সালে, 1853 সালে আমাদের যে বঙ্গপ্রদেশের যে প্রাদেশিক সরকার ব্রিটিশ আমলে ছিল আমরা জানি, এই প্রাদেশিক সরকার কি করলো, আমাদের রাজ্যে গণশিক্ষা প্রসারের জন্য তোমার যে উদ্যোগ এলো, এবং তারা একটা পরিষদ গঠন করলো, যে গণশিক্ষা প্রসারের জন্য একটা পরিষদ গঠন করলো। সেই পরিষদের একজন সদস্য, মেইন সদস্য ছিলেন ফ্রেডরিক। জনশিক্ষা প্রসারের জন্য প্রাদেশিক সরকার 1853 সালে যে পরিষদ বা কমিটি গঠন করে, তার অন্যতম সদস্য ফ্রেডরিক। বিদ্যাসাগরের সাথে ফ্রেডরিকের কি ছিল বলতো, খুব হৃদ্যতা ছিল।
আন্তরিক সক্ষতা ছিল। তিনি এই ফ্রেডরিক বিদ্যাসাগর কি করলেন, সাহায্য করলেন। আর বিদ্যাসাগরের মতন মানুষ সাহায্য মানেই আমার উদ্দেশ্যটাকে ঠিক হাসিল করে নেব, আমার ব্যক্তিগত উদ্দেশ্য নয়, কি করে আমার এই মাস এডুকেশনটাকে আরো বেশি কার্যকরী করা যায় সেইটার জন্য বিদ্যাসাগর তাকে উৎসাহিত করলেন। এবং সেখানে তিনি কি করলেন, প্রথমে যেটা বললেন যে প্রাথমিক শিক্ষাকে বাংলা ভাষায় বা মাতৃভাষায় করতে হবে, এই জায়গাটাকে তিনি প্রথমেই গুরুত্ব দিলেন। মাতৃভাষায় শিক্ষা, এই জায়গাটা সবচেয়ে বড়। সেই সময় তো বাংলা ভাষা বা মাতৃভাষায় শিক্ষার কোনো একটা সুযোগ ছিল না ভারতবর্ষে, ঠিক আছে, মাতৃভাষায় শিক্ষা। এবং আর একটা যেটা তিনি এই ফ্রেডরিককে সাহায্য করেন, বিজ্ঞান ও সমাজবিদ্যাকে, আগে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় ছিল, বলে না আধুনিক বিজ্ঞানকে যুক্ত করুন প্রাথমিক স্তর থেকে, আর সমাজবিদ্যা বিষয়কে ইনভলভ করুন, ঠিক আছে। আর যেটা তিনি করলেন, বিদ্যালয় স্থাপনের উপরে কিন্তু জোর দিলেন, যে এই কটা স্কুল দিয়ে জনশিক্ষা হবে না, দয়া করে আপনি আরো বিদ্যালয় স্থাপন করুন, আমি আছি সহযোগিতা করবার জন্য। আর যেটা আর একটা তিনি করলেন, পরিদর্শন ব্যবস্থাকে জোরদার করলেন। এই বঙ্গপ্রদেশের যে বিভিন্ন স্কুলগুলোকে, সেখানে কিন্তু তিনি কি করলেন, যে পরিদর্শন ব্যবস্থা। দেখো এই সময়ের মধ্যে কিন্তু কি চলে এসছে, আবার 1834-35 দিকে চলে যাও, মেকলে মিনিট চলে এসছে, চুয়ে পড়া নীতি চলে এসছে, তাই তো। তার কিছুদিন পরে 54-তে চলে এসছে উডের ডেসপ্যাচ। এই সময় কিন্তু বিদ্যাসাগরের কার্যপদ্ধতি চলছে, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না, মানে কানেক্ট করতে হবে। যে এই বিদ্যাসাগর জানছি প্যারালেলে আমরা শিক্ষার ইতিহাসটা দেখবো, যে সে সময় চুয়ে পড়া নীতি চলছে, সেটা তো সারা ভারতবর্ষ জুড়ে। আর এই ফ্রেডরিক সাহেবের নীতিতে বঙ্গপ্রদেশের প্রাদেশিক সরকারের উদ্যোগে তিনি কিন্তু কর্মদক্ষতা বাড়িয়ে নিয়ে চলেছেন। এবং এরপরেই আমরা জানি আসবে উডের ডেসপ্যাচ, সেই নীতিকে তিনি কাজে লাগিয়ে সেই পরিদর্শন ব্যবস্থাটা কিন্তু তার আগের থেকে চালু করেছেন। সে তো ডেসপ্যাচে বলা ছিল পরিদর্শন ব্যবস্থা, সে শর্তগুলো দেওয়া হয়েছিল। এইভাবে করে তিনি গণশিক্ষার বিস্তার, এবার গণশিক্ষার বিস্তারের পরে আমরা আসবো, একটা বড় ভূমিকা ছিল আমরা জানি, সেটা হচ্ছে বর্ণ পরিচয়, সেটা আসবো। তার আগে যেটা আসবো এবার হচ্ছে নারী শিক্ষা। বিদ্যাসাগরকে যদি আমি মনে করি সবাই ভুলে গেল, বাংলার নারী সমাজ, ভারতবর্ষের নারী সমাজ, ঈশ্বর বলে প্রথমত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটাই মনে আসা উচিত। নাহলে আজও হয়তো এই আমাদের দেশের বহু নারী আজও তারা সেই বিধবা বিবাহের আবদ্ধে থাকতো, তাই তো। কৌলিন্য প্রথায় একজন স্বামীর 10 জন 20 জন 30 জন করে বউ হতো, তার হয়ে থাকতো। সেই দুরখা একাদশী সত্যেন্দ্রনাথ রায়ের আমরা পড়েছি, সেই রকম অবস্থায় থাকতো। এইরকম একটা অবস্থায় তারা হয়তো আজও অব্দি সে অন্ধকার জগতে থাকতো, এইরকম একজন বিদ্যাসাগর যদি না আসতো। অর্থাৎ তাদের চোখের সামনে ঈশ্বর বলতে প্রথমত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটাকে বাদ দিয়ে তাদের মনে ঈশ্বর আসতে পারে না। আর আমরা তো খুব চালাক, এই সমস্ত মনীষীদের আমরা মানে মনীষী বলে চালিয়ে দিচ্ছি, আমরা এই এদের মতন হওয়ার চেষ্টা করিনি। এরা একটা স্পেশাল মানুষ বলে দিচ্ছি, এদের পথে আমরা চলার চেষ্টা করিনি। যাই হোক, সে বিষয়ে পড়ে আসে। এবার নারী শিক্ষার বিস্তারে তার সবচেয়ে বড় যেটা হলেন, প্রথম হচ্ছে দেখো বেথুন স্কুল। আমরা এই বেথুন স্কুলের কথা তো শুনেছি নাকি? বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর ডিঙ্ক ওয়াটার বেথুন। নামটা নিশ্চয় আমরা ভুলবো না, পানীয় জল বেথুন, ব্রিটিশদের নাম এরকম হয়, ডিঙ্ক ওয়াটার বেথুন, মিস্টার ইয়ং হাজবেন্ড, তাই তো। এই ধরনের নামগুলো আমরা পেয়েছি, শিক্ষা ইতিহাস পড়তেছি। ডক্টর ডিঙ্ক ওয়াটার বেথুন 1849 সালে, তাই তো, 1849 সালে কি করলেন, কলকাতায় বেথুন স্কুল স্থাপন করলেন নারীদের জন্য। তাহলে কত সালে বেথুন স্কুল স্থাপন হয়? 1849 সালে। কে স্থাপন করেন? ডক্টর ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে। এই 1850 সালেই কিন্তু বিদ্যাসাগর দেখো যেখানেই ভালো কাজ হয়েছে তিনি কিন্তু সেখানে ঢুকে গেছেন, দায়িত্ব নিয়ে নিলেন তিনি। মানে কাজ করার মানসিকতা থাকলে ফ্রেডরিকের সাথেও সখ্যভাব করা যায়, আবার বেথুন সাহেবের সাথে সখ্যভাব করে, যে আমার তো এরকম নারী শিক্ষার দরকার, তিনি উৎসাহিত করলেন। এবং তার উৎসাহ আর বিদ্যাসাগরের ওই কার্যপদ্ধতি দেখে বেথুন সাহেব কিন্তু তাকে দায়িত্ব দিয়ে নিশ্চিত হলেন। এবং তিনি কি করলেন, উৎসাহিত করেন তাদেরকে, বেথুন সাহেবকে আরো এই ধরনের উদ্যোগকে নেয়ার জন্য। এবং আমরা জানি এখানে প্রথমে অভিজাত পরিবারের নারীদের তিনি ডাক দিলেন। তিনি বুঝেছিলেন যে ধনী অভিজাতরা যদি নারীদের না পাঠায়, সাধারণ মধ্যবিত্ত মানুষ পাঠাবে না। বড় বড় যারা সেই সময়কার ছিলেন সমাজপতি বলা চলে, তাদেরকে কনভিন্স করলেন। এবং বিদ্যাসাগর ওই লেভেলের একজন মানুষ যখন ব্যক্তিগত স্তরে যাচ্ছেন, আপনার মেয়েকে আপনার নাতনিকে পাঠান স্কুলে, তারা কিন্তু পাঠানো শুরু করলো। এবং সেই দেখে কিন্তু পরবর্তী জেনারেশন কিন্তু বেথুন স্কুলটাকে বাড়তে লাগলো। এইখানে সমাপ্তি নয়, বেথুনেই সমাপ্তি নয়। এবার যেটা আসলো, গ্রামীণ নারীদের শিক্ষা।
শিক্ষা। কারণ বেশিরভাগ মানুষ তো গ্রামে বাস করে, বেশিরভাগ কি 90%-এর বেশি সময় গ্রামে বাস করে। গ্রামই মেন, 95% হয়তো হয়ে যাবে অনুমান। কারণ 1948-49 দেখা গেছে 85% মানুষ গ্রামে বাস করে, এটা তারও 100 বছর আগে। ফলে স্বাভাবিক 95% বা তারও বেশি মানুষ গ্রামেই বাস করেন। যে গ্রামের নারীদের শিক্ষার উন্নতির দরকার, ঠিক আছে। তিনি প্রথম 1857 সালে কোথায়, যৌন গ্রামে তিনি প্রথম কিন্তু একটা নারী বিদ্যালয় বা বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। পরবর্তীকালে কয়েক বছরের মধ্যে তিনি কটি, এটা আমরা সবাই জানি, 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। 35, এবং সেখানে প্রায় 3500-র কাছাকাছি ছাত্র ছাত্রী সংখ্যা দাঁড়িয়েছিল। ভেবেছো 35 কোন সরকারি প্রতি দায়িত্বে না থেকে সেই রকম একটা সময়ে 35টা নারী শিক্ষার প্রতিষ্ঠান স্থাপন করা একমাত্র বিদ্যাসাগরের পক্ষে সম্ভব। ভাবলেই অবাক লাগে। 35টা স্কুল স্থাপন করে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, হাওড়া, বিভিন্ন জেলায়, কলকাতা তো আছেই 35টি জায়গা। এছাড়া কি তার সবচেয়ে উল্লেখযোগ্য যেটা নারী শিক্ষা ভান্ডার, আমরা এর কথা তো জানি, তাই তো। নারী শিক্ষা ভান্ডার হচ্ছে বিদ্যাসাগরের একটা অমর কীর্তি। তিনি কি করেছেন, যে নারী শিক্ষা ব্যয় চালানোর জন্য একটা ফান্ড করলেন। যে কোথা থেকে পয়সা, নারী শিক্ষা ভান্ডার। যারা ধনী জমিদার নারী শিক্ষা বিষয় উৎস শিক্ষা অনুরাগী তাদেরকে অনুরোধ করেন এখানে দান করুন, এই পয়সাটা শুধু নারীদের শিক্ষার জন্য ব্যয় হবে। এই জন্য তিনি নারী শিক্ষা ভান্ডার, নারী শিক্ষা ভান্ডার কে গঠন করেছিলেন, বিদ্যাসাগর। এবং মেয়েদের জন্য পৃথক নর্মাল স্কুল, পৃথক নর্মাল স্কুল কেন, যে নারীদের শিক্ষার জন্য নারী মহিলাদেরই দরকার, শিক্ষিকা দরকার, তাদের ট্রেনিং তো ছেলেদের স্কুলে। সেই সময় সমাজ ব্যবস্থা রক্ষণশীল সমাজ, এদের জন্য তিনি কি করলেন, সেই বেথুন স্কুলেই নর্মাল স্কুল স্থাপন করলেন প্রথম। এই বেথুন স্কুলে হয়ে গেল নর্মাল স্কুল, যেখান থেকে নারীদের শিক্ষার উপযোগী শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ওকে, এইবার আমরা ধীরে ধীরে নারী শিক্ষার পরে আসবো শিক্ষক প্রশিক্ষণ, বর্ণ পরিচয় পরপর আসছে। প্রথমে আমি তাহলে শিক্ষক প্রশিক্ষণটা বলে নিই, মেন পয়েন্ট যেটা। এবার তাহলে শিক্ষক প্রশিক্ষণ, এই শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারে কিন্তু বিদ্যাসাগর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি কি করেছেন, 1854 সালের 14ই জুলাই সংস্কৃত কলেজে নর্মাল স্কুল স্থাপন করেন। 1854 সালটা মনে রাখতে হবে। 1854 সালের 17ই জুলাই, এই 17ই জুলাই তারিখ প্রথম তিনি সেই যে আমরা প্রতিষ্ঠানটা আগেই আমরা পড়েছি সংস্কৃত কলেজে, যার দায়িত্বে তিনি ছিলেন, সেখানে তিনি কি করলেন, নর্মাল স্কুল স্থাপন করলেন। কাদের জন্য, শিক্ষক। এই যে গণশিক্ষা দিতে যাবো, সেই শিক্ষা দেওয়ার জন্য টিচার লাগবে, কারা পড়াবে, তাদের ট্রেনিং। বাবা এখনকার ডিএডি বিএড বেসিক কলেজগুলো, সেটা কবে, আজ থেকে কত বছর আগে ভাবো তো, 250 বছর আগে। কে, এই একজন মানুষ, তাকে ঈশ্বরের সাথে তুলনা কাকে করবো, এই মানুষটি একটা নর্মাল স্কুল স্থাপন করেছেন, ডিএড কলেজ, বিএড কলেজ। একবার কিচ্ছু না, সবকিছু স্টপ করে দিয়ে পিছিয়ে যাবার চেষ্টা করার সময় হচ্ছে আজ থেকে 150-200 বছর আগে। সেই সময়কার সিচুয়েশনে ব্রিটিশ পিরিয়ড, একজন মানুষ মেদিনীপুর থেকে এসে ধুতি পরে সেই সাহেবদের চোখে চোখ রেখে কথা বলে, অনুরোধ করে, অনুনয় বিনয় করে, নিজের যোগ্যতা বলে কি করেছে, একবার শুধু ভাবলে, শুধু পড়ে গেলে হবে না, ফিল করতে হবে, অনুভব করতে হবে বিদ্যাসাগরকে, তবে বোঝা যাবে কে ছিলেন, কার সম্বন্ধে আমরা পড়ছি, কার সম্বন্ধে বুঝছি। শুধু উত্তর দেবো, চাকরি পাবো, সেটা উদ্দেশ্য হতে পারে না, কখনো নয়। এই মানুষগুলোকে বুঝতেই হবে, শিক্ষাকে, আমাদেরকে, সমাজকে বুঝতে গেলে। 17ই জুলাই তিনি কি করলেন, নর্মাল স্কুল স্থাপন করলেন। এরপর তার যেটা আরেকটা কৃতিত্ব গণশিক্ষায়, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় না হলে তো আমাদের বর্ণের সাথে আসলে নামটাও সত্যি যথার্থ, একদম আমাদের সেই ভ্যালিডিটির মতোই যথার্থ না। কারণ বর্ণ পরিচয় আমাদের বর্ণ পরিচয় ঘটেছে, বর্ণ পরিচয়ে আমাদের বর্ণ পরিচয় ঘটেছে। সরিয়া সরিয়া অ আ হস্যই দীর্ঘই হস্যই দীর্ঘ, এই অক্ষর পরিচিতি গুলো তো বর্ণ পরিচয় আমাদের শিখিয়েছে। বর্ণ পরিচয় ছাড়া বাঙালির অস্তিত্ব ভাবা যায়, কে তৈরি করেছে, বিদ্যাসাগর। এই তার যে বর্ণ পরিচয় কত সালে প্রকাশিত হয়, সালটা কিন্তু ভুলে গেলে চলবে না ভাই। 1855, শুধু ভাই বললে আমার বোনেরা রাগ করবে। 1855 সালে, ভাই বোন সবাইকে বলছি, কেউ কিন্তু ভুলবো না, 1855 সালে কি হলো, বর্ণ পরিচয় প্রকাশিত হয়। এবং এর কয়েকটি ভাগ পরবর্তীতে প্রকাশিত হয় গণশিক্ষার জন্য, বাংলা শিক্ষার প্রসারে। এর
কোনো প্যারামিটার নেই, একে বিচার করার কোনো মূল্য দিয়ে বিচার করা যাবে না। অনেক সাহিত্য এসেছে গেছে, কোনো সাহিত্যিক কোনো কাউকে বিজ্ঞ লোককে আমি ছোট করবার উদ্দেশ্য নিয়ে বলছি না, কিন্তু এর ধারে বা ভারে এইটাকে অস্ত্র করে তারপরে তো আমি বাংলা সাহিত্য লিখেছি, এটাকে নিয়েই তো আমার বাংলা সাহিত্যের শুরু, তাই তো? যেমন ওই গরুকে বাদ দিয়ে বাংলা সাহিত্য চর্চাকে অস্বীকার করা যায় না, কারণ আমাদের সাহিত্য চর্চা গরু রচনা দিয়ে শুরু হয়েছে, ছোটবেলায় প্রথম রচনা লিখেছি গরু। তো যাই হোক, 1855 সালের বর্ণ পরিচয়ের প্রকাশ, এটার উপরে আমাদের সন্দেশ। তিনি এইটা শুধু করেছেন, এছাড়া কি আসলো আমি লিখছি না, বোধোদয়, ঋজুপাঠ, তাই তো, কথামালা, আখ্যান মঞ্জুরি, আর কতগুলো, তাই তো? এই বিষয়গুলো কিন্তু বিদ্যাসাগরের অমর কীর্তি শুধু নয়, বাংলা ভাষার মাইলস্টোন, বাংলা ভাষার এক একটি পা বলতে পারি, বাংলা ভাষার হাট বলতে পারি, বাংলা ভাষার সবকিছু সোল বলতে পারি আমরা এই বর্ণ পরিচয়ের মধ্যে লুকিয়ে আছে। এরপরে বিদ্যাসাগরের আরেকটা কীর্তি আছে, সেটা হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের কথা তো আমরা শুনেইছি। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সাথে বিদ্যাসাগরের কিন্তু বিরাট লিঙ্ক আছে। 1859 সালে প্রথম কিন্তু মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপিত হয়, কিন্তু নামটা আলাদা ছিল। কি ছিল? ক্যালকাটা ট্রেনিং স্কুল। তখন তো কলকাতা নয়, কিন্তু ক্যালকাটা, এর নাম ছিল ক্যালকাটা। এগুলো একটু মনে রেখো, ক্যালকাটা ট্রেনিং স্কুল। তোমাদের জানা আছে, যদি কারোর মনে হয় প্রথম সূত্র নোট করে রাখবে। 1859 সালে প্রথম তৈরি হলো, তখন এটার নাম ছিল ক্যালকাটা ট্রেনিং স্কুল। এবার অনেকবার চেঞ্জ হয়েছে, জানো তো। 1861 সালে এসে একবারে নাম আবার চেঞ্জ হলো। কি নাম হলো? তখন নাম হলো ক্যালকাটা ট্রেনিং একাডেমি। ট্রেনিংটা একই থাকলো, ট্রেনিং একাডেমি। 1859 ক্যালকাটা ট্রেনিং স্কুল, 1861 সালে নতুন নামকরণ হলো ক্যালকাটা ট্রেনিং একাডেমি। এরপরে নাম বদল এখানেই কিন্তু থেমে থাকেনি, এর নাম আবার চেঞ্জ হয়েছে। 1864 হলো হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন, নাম এবার চেঞ্জ হলো হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এর নাম আবার চেঞ্জ হলো হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। কত সালে বললাম? 1864-তে। এর পরবর্তীতে আবার নাম চেঞ্জ হয়ে নাম হলো, হিন্দু কথা উঠেছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা আমরা এই নামেই তো আমরা চিনে থাকি, তাই তো? মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামেই আমরা চিনি। এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন পরবর্তীতে নাম হয়, পরবর্তীতে নাম কি হয়েছে এখন? বিদ্যাসাগর কলেজ, তার নাম হয়েছে, আর যোগ্য লোকের নাম আছে, তাই না? এর সাথে কিন্তু এখানে আরেকটা কথা বলি, প্রথম ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত কলেজ কিন্তু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রথম ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটি কলেজ। এবং এখানে বিদ্যাসাগর যেটা করলেন, বিদ্যাসাগর এর দায়িত্ব নিয়ে নিলেন। ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত, গভর্নমেন্ট অনুদান আসছে না। বিদ্যাসাগর দেখেছো মানুষটা কোথায় কোথায়, বারবার একটা কথা বলছে, কোথায় কোথায় পৌঁছে গেছেন। শিক্ষা লাগবে, আমি আছি। কোথার থেকে টাকা আসবে জানে না, তিনি দায়িত্ব নিয়ে নিলেন, বিভিন্ন জায়গা থেকে অনুদান তুলে এটা করে সেটা করে এই কলেজটা মেট্রোপলিটন ইনস্টিটিউশন চালানোর দায়িত্ব নিয়ে নিলেন কে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বীরসিংহ গ্রামের ছোট্ট ছেলেটি এসে দায়িত্ব নিয়ে নিয়েছেন, এত বড় দায়িত্ব তিনি নিয়ে নিলেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের ইতিহাসটা একটু বললাম, এই নামটা আমি সালগুলো একটু মাথায় রাখবে, কিন্তু ভুলে গেলে কিন্তু হলো না, এইটা কিন্তু মাথায় রাখবে। এইবার যেটা আসছে, সাহিত্য এবং সাংবাদিকতায়ও কিন্তু বিদ্যাসাগরের অবদান আছে। কোন দিকটা ছেড়েছেন এই লোক? সাহিত্য এবং সাংবাদিকতায় যদি তার অবদান দেখি, প্রথমত গদ্য সাহিত্যের রূপকার যদি আমরা কাউকে বলি, বাংলা গদ্য সাহিত্যের, অবশ্যই এই বিদ্যাসাগরকে বললে কি খুব অত্যুক্তি হয়? আমার তো মনে হয় না। তার আগে পদ্য আকারে লেখা হতো বাংলার লেখালেখিগুলো, তিনি কিন্তু গদ্য ফরম্যাটটাকে নিয়ে আসলেন অনুবাদ সাহিত্যের হাত ধরে। তাহলে গদ্য সাহিত্যের রূপকার যদি কাউকে বলা যায়, আরো অনেকের প্রচেষ্টা আছে, কিন্তু বিদ্যাসাগরকে বললে অত্যুক্তি হবে না তাকে। এছাড়া তিনি পত্রপত্রিকার যদি আমরা দেখি, তত্ত্ববোধিনী সভা, আগে আমি বলেছি, এই তত্ত্ববোধিনী সভা এবং এই তত্ত্ববোধিনী যে পত্রিকা, এই দুটোর সাথে এই ভদ্রলোক জড়িয়ে গেছে।
বিদ্যাসাগর কিন্তু এই দুটোর সাথে যুক্ত ছিলেন। এছাড়া আরো কিছু সাংবাদিক হিসেবে তার কিন্তু দাগ রেখেছেন, তিনি বিভিন্ন পত্রপত্রিকার সাথে যুক্ত, যেমন হিন্দু পেট্রিয়ট, তারপরে তোমার যে সংবাদ প্রভাকর যেগুলো ছিল, সোমপ্রকাশ, বিভিন্ন যে পত্রপত্রিকা ছিল সেইগুলোর সাথে তিনি কিন্তু যুক্ত হয়ে গেছিলেন এবং এগুলোকে তিনি সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। এগুলো শিক্ষা সংস্কারের বিদ্যাসাগর। এবার সমাজ সংস্কার বাদ দিয়ে আমরা বিদ্যাসাগরকে কোথায় আলোচনা করি বলতো? এইটাকে বাদ দিয়ে তো বিদ্যাসাগর অপূর্ণ থেকে যাবে। বিদ্যাসাগর, আমি এটা খুব সংক্ষেপেই বলবো, সমাজ সংস্কারে বিদ্যাসাগরকে এত সংক্ষেপে একটা ক্লাসে বলা যায় না, তো চেষ্টা করছি না। তো সমাজ সংস্কারে যদি আমরা দেখি, প্রথম তার অবদান হচ্ছে বিধবা বিবাহ চালু। এইটা তো সবচেয়ে বড় ব্যাপার। সেই সময় কি হতো, অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের, বুড়ো মানুষগুলোর সাথে, অল্প কদিনে মরে যেত, যেটা বাস্তব। বিধবা হয়ে সারা জীবন থাকতে হতো, চুল ছোট করে রাখতে হতো, সাদা থান পড়তে হতো। সেই একাদশী আমরা পড়েছি না, দুর্গা একাদশী, তো আমাদের সঙ্গে মাধ্যমিক সিলেবাসে ছিল, তোমরা হয়তো পড়েছো। প্রচুর বিধিনিষেধ মেনে চলতে হতো, অকথ্য, সহ্য করা যেত না এগুলো। তিনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং সেই সময় যিনি ছিলেন লর্ড ডালহৌসিকে তিনি কনভিন্স করলেন যে এই বিধবাদের বিবাহ চালু করে দিয়ে, অল্প বয়সে মেয়েরা বিধবা হয়ে যাচ্ছে, এদের আবার বিয়ে করার কোনো চল ছিল না, অর্থাৎ পুরুষ করতে পারতো বিয়ে, নারীরা আর বিধবা হলে বিয়ে করতে, সেটা তিনি প্রচলন, চাপ সৃষ্টি করলেন, অনুরোধ করলেন, গণস্বাক্ষর করে 55 সালে লর্ড ডালহৌসির কাছে প্রায় 10,000 লোকের সই, না 50,000 লোকের সম্ভবত, হ্যাঁ, সই করে তিনি জমা দিয়েছিলেন। ভাবো, মাস পিটিশন সেই যুগে। এবং তারপরে 1856 সালে কিন্তু ডালহৌসি কি করলেন, নিয়ম আনলেন, গেজেট জারি করে 25 জুলাই এই বিধবা বিবাহ চালু হয়। বিধবা বিবাহ কবে চালু হয়? 1856 25 জুলাই, 25 জুলাই কিন্তু চালু হলো। এর সাথে তিনি আর যেটা করলেন, বললেন বিধবা বিবাহ শুধু করলে হবে না, এই বহু বিবাহ রোধ করতে হবে। একজন পুরুষ একাধিক বিয়ে করতেন, সবে শুধু তাই নয়, কৌলিন্য প্রথা ছিল। কুলীন যারা ছিলেন, কুলীন ব্রাহ্মণ বয়স্ক, কুলীন পিতা কুলের ভরে কি করতেন, সেই যদি তোমরা সহমরণ বলে একটি কবিতা ছিল, সেই কবিতাটা অনেকে হয়তো পড়ে থাকছো, না পড়ে থাকলে এখন তো ইউটিউবে নিশ্চয়ই পাওয়া যাবে, দেখুন পড়ে দেখবে একবার। সহমরণ, জিজ্ঞাসা তো পুরা কেন গা, সেই সহমরণ কবিতাতে কুলীন প্রথারও একটা ব্যাপার আছে সহমরণের সাথে সাথে। সেই বহু বিবাহ, একজন মরলে কি হতো, তাহলে অনেকজন বিধবা হচ্ছে, একটার সাথে একটা লিঙ্ক আপ কিরকম দেখতে পাচ্ছ তো। এদিকে বিধবা বিবাহ প্রচলন, কুলীন প্রথার কারণে, কৌলিন্য প্রথায় একজন বুড়ো 5, 10, 30টা 20টা বিয়ে করে বসে আছে, মানে একটা টপকে গেলে কতজন বিধবা হয়ে যাচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করতে হচ্ছে ক্লাসরুমে, দেয় কিছু করার নেই। মানে এই প্রথাগুলো সত্যি ঈশ্বরচন্দ্র এসেছিলেন বলে আমাদের সমাজ সংস্কার হয়েছিল, প্রকৃত সমাজ সংস্কার। তিনি বললেন এই বহু বিবাহটাকে রোধ করতে হবে, না হলে এর শেকড়টাকে না কাটতে পারলে উপরে ডাল ছেটে লাভ নাই। তিনি কি করলেন, এই বহু বিবাহ রোধের কিন্তু আন্দোলন গড়ে তুললেন এবং সফল হলেন। এর সাথে যেটা হলো কি, বাল্য বিবাহ রোধ, অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো এবং তিনি সেটার বিষয়েও কিন্তু তোমার যে আন্দোলন গড়ে তুললেন ব্রিটিশদের কাছে, যারা দায়িত্ব তাদেরকে। এবং সেই সময় নিয়ম হলো 10 বছরের কম বয়সী কোনো মেয়েকে আসবে, তার আগে, বুঝতে পেরেছো, নিয়ম করে বাল্য বিবাহ রোধ করারও 10-এর আগে হবে না। তাহলে তার আগে কোথায় বিয়ে হতো? পুতুল খেলার বয়স যায়নি, সে মেয়ে হচ্ছে তার বিয়ে হয়ে গেছে, এই ছিল সিস্টেম। বাল্য বিবাহ তিনি কিন্তু কি করলেন, রোধ করলেন। এছাড়া আরো কিছু তিনি কিন্তু যে সামাজিক ব্যাধি, কুসংস্কার এইগুলো ছিল, তার প্রতিও তিনি কিন্তু জন আন্দোলন গড়ে তুলেন। যেমন তোমার গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়ার মতো একটা কুপ্রথা ছিল, ঠিক আছে, কুষ্ঠরোগীকে এক ঘরে করে রাখা, কুষ্ঠরোগীকে হত্যা করে ফেলা, তারপরে তো কৌলিন্য প্রথা বললামই, এই সমস্ত যে প্রথাগুলো ছিল তার বিরুদ্ধে তিনি কিন্তু কি করলেন, জাতিভেদ প্রথা, এইসবের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুললেন এবং সমাজ সংস্কারে তিনি একটা বিরাট ভূমিকা রাখলেন। এই হলো মোটামুটি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত, পুরোটা বলা সম্ভব নয়, যতটা পারলাম কমপ্লিট করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটা ঠিক মনে হলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবে।